আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের লেখাপড়া ভালোভাবে চলছে। অর্থনীতির প্রথম পত্রের প্রত্যেকটা অধ্যায়ই গুরুত্ব সহকারে তোমরা অধ্যয়ন করবে। বিশেষ করে অর্থনীতির প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টি একটু গাণিতিক এবং জ্যামিতিক প্রকাশে একটু বেশি, এবং এই ধরনের প্রশ্নগুলো একটু বেশি এসে থাকে। আমরা আজকে আলোচনা করব তার তাত্ত্বিক বিষয়, থিওরিটিক্যাল বিষয়গুলো আজকে আলোচনা করব। দ্যাট মিনস লেখার মতো কোনো কিছু যে দুই একটা টপিকস রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমরা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে প্রথমে আমরা এই উৎপাদন কাকে বলে এই সংজ্ঞাটি আমরা শিখে নিই। আমি বোর্ডে লিখে রেখেছি। সাধারণত আমরা মনে করি উৎপাদন মানে কোনো কিছু সৃষ্টি করা, কিন্তু মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। অর্থনীতি উৎপাদন বলতে বোঝায় কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করা। আমি যদি ব্যাখ্যা দিই একটু তোমাদেরকে বোঝানোর স্বার্থে, যেমন গাছ আল্লাহর দান, এটা প্রকৃতি প্রদত্ত। এটা থেকে মানুষ উপযোগ সৃষ্টি করতে পারবে। মানুষ গাছ সৃষ্টি করতে পারবে না, কিন্তু এই গাছের থেকে মানুষ নতুন উপযোগ সৃষ্টি করতে পারবে। যেমন গাছ থেকে কেউ বেঞ্চ বানায়, কেউ তো নিজের ব্যবহৃত আসবাবপত্র বানায়, অথবা গাছ থেকে কেউ জ্বালানি তৈরি করে। এই যে এগুলো হচ্ছে উপযোগ। যেমন ফার্নিচারটাই গাছ থেকে উপযোগ সৃষ্টি করা হয়েছে। গাছ থেকে ফার্নিচার তৈরি করার মাধ্যমে মানুষ উপযোগ সৃষ্টি করেছে, অর্থাৎ ব্যবহার উপযোগ করেছে। এইভাবে প্রকৃতি প্রদত্ত দান থেকে মানুষ কোনো উপযোগ সৃষ্টি করার নাম হচ্ছে উৎপাদন। উৎপাদন বলতে সহজে বলবো আমরা, অর্থনীতি উৎপাদন বলতে বোঝায় কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করা। এই কথাটি বললেই তোমার এক মার্কস হয়ে গেল। এরপরের টপিকটা হচ্ছে উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ চারটি। উৎপাদনের উপকরণ কয়টি? চারটি। এক হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। শ্রমকে এল দ্বারা প্রকাশ করা হয়, মূলধনকে কে দ্বারা প্রকাশ করা হয়। এই দুইটি প্রতীক তোমরা মনে রাখবে, কারণ এমসিকিউতে চলে আসে প্রায় সময়। শ্রমকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা। আর মূলধনকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা। অর্থাৎ উৎপাদনের উপকরণ চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই হচ্ছে উৎপাদনের উপকরণ। কয়টি? তোমরা সবসময় এই চারটি উপকরণ মনে রাখতে হবে। যে কোনো এমসিকিউতে আসতে পারে, সিকিউতে আসতে পারে। উৎপাদনের উপকরণ কয়টি? চারটি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এইভাবে মুখস্থ রাখবে। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন কয়েকবার উচ্চারণ করলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। এবং এখান থেকে আর কি ধরনের প্রশ্ন আসতে পারে এমসিকিউতে, সিকিউতে, আর যত ধরনের প্রশ্ন আসতে পারে আমি এখানে লিখছি। যে ভূমি থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে? যে ভূমি বৈশিষ্ট্য আসতে পারে। ভূমি বৈশিষ্ট্য কি? ভূমি প্রকৃতির দান। আমরা প্রথমে শিখে নেই ভূমি কাকে বলে। ভূমি বলতে আমরা সাধারণত মনে করি জমি অথবা মাটি, সেটাকে আমরা মনে করি ভূমি। কিন্তু অর্থনীতির ভাষায় ভূমি বলতে বোঝায় আল্লাহ প্রদত্ত বা প্রকৃতি প্রদত্ত সকল দানকে ভূমি বলা হয়। আবার বলছি, অর্থনীতির ভাষায় ভূমি হচ্ছে প্রকৃতি প্রদত্ত সকল দান, সেটা নাম হচ্ছে ভূমি। যেমন সূর্যের আলো ভূমি, চাঁদের আলো ভূমি, সূর্যের যে তাপ সেটা হচ্ছে ভূমি, যেমন গ্যাস এটা হচ্ছে ভূমি, এটা প্রকৃতি প্রদত্ত দান। যেমন খনিজ তেল, এটা প্রকৃতি প্রদত্ত দান। পানি, এটা প্রকৃতি প্রদত্ত দান। আমরা পানিকেও আমরা ভূমি বলবো না, কিন্তু আমরা কমন সেন্সে সাধারণত আমরা মনে করি যে ভূমি মানে হচ্ছে জমি বা মাটিকে বোঝায়। এখন ভূমির সংজ্ঞা শিখলাম। ভূমির বৈশিষ্ট্য কি? ভূমি প্রকৃতির দান। প্রথমে বলেছি সকল প্রকৃতি প্রদত্ত দানকে বলা হয় ভূমি। ভূমি প্রকৃতির দান, এটা মানুষ সৃষ্টি করতে পারে না ভূমি। এরপরে বৈশিষ্ট্য হচ্ছে ভূমির যোগান সীমাবদ্ধ, অর্থাৎ ভূমির যোগান সীমাবদ্ধ। আমরা ইচ্ছা করলে এই ভূমিটা বাড়াতে পারবে না। মহান আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে যতটুকু মাটি দিয়েছেন বা যতটুকু আমাদেরকে দান করবেন বা খনিজ পদার্থ রয়েছে, এতটুকু আমরাই প্রাপ্য। আমরা যোগানকে সীমাবদ্ধ, আমরা সাপ্লাইকে বাড়াতে পারবো না, উৎপাদন করতে পারবো। যেহেতু উৎপাদন করতে পারবো না, সুতরাং আমরা সাপ্লাইটাও বাড়াতে পারবে না। না তুমি মনে করো যে তুমি জমি তৈরি করে ফেলবে, না কখনো, অথবা তুমি খনিজ গ্যাস তৈরি করতে পারবে না। এটা
যোগান আমরা ইচ্ছা করলে বাড়াতে পারবো না, সেজন্য এটার যোগান সীমাবদ্ধ। এরপরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ভূমিটা ও স্থানান্তরযোগ্য, অর্থাৎ ভূমি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় না, তবে মালিকানা স্থানান্তরযোগ্য, অর্থাৎ ভূমির মালিকানা চেঞ্জ হতে পারে। যেমন একটা খোয়ার মালিকানা চেঞ্জ হতে পারে, একটা জমির মালিকানা চেঞ্জ হতে পারে, অথবা গ্যাস ফিল্ডের মালিকানা চেঞ্জ হতে পারে, কিন্তু স্থানান্তর করা যাবে না। এরপরে হচ্ছে আমরা শ্রম কাকে বলে, প্রথমে আমরা শিখে নিব শ্রম কাকে বলে। আমরা মনে করি মানুষের শারীরিক পরিশ্রমকেই শ্রম বলা হয়, কিন্তু অর্থনীতির ভাষায় মানুষের শারীরিক এবং মানসিক পরিশ্রম যার বিনিময় মূল্য আছে তাকে শ্রম বলা হয়। আর যে শ্রম দেয় তাকে বলা হয় গিয়া শ্রমিক। মানুষের, আবার বলছি, আমরা সাধারণত মনে করি মানুষের শারীরিক পরিশ্রমকেই শ্রম বলা হয়, কিন্তু অর্থনীতির ভাষায় মানুষের শারীরিক এবং মানসিক সকল ধরনের পরিশ্রম যার বিনিময় মূল্য আছে তাকেই শ্রম বলা হয়। যে শ্রম দেয় বা শ্রম বিক্রি করে তাকে বলা হয় শ্রমিক। শ্রমের কি কি বৈশিষ্ট্য রয়েছে? অনেক বৈশিষ্ট্যের মধ্যে পরীক্ষায় আসার মতো যে যে পয়েন্ট থেকে পরীক্ষায় আসতে পারে সেই বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করছি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শ্রম একটি সক্রিয় উপাদান। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভূমি, এরপরে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শ্রম, কারণ শ্রম ছাড়া ভূমি কাজে লাগানো যাবে না। অর্থাৎ প্রকৃতি পদ্ধতির যত ধান রয়েছে সেটা শ্রম বা শ্রমিক ছাড়া কোনো কাজে আসবে না। আদিকাল থেকে আজ পর্যন্ত যাই তৈরি হয়েছে, যতই উন্নতি, মানব সভ্যতার উন্নতি হয়েছে, সকল ক্ষেত্রে শ্রম অপরিহার্য অংশ। এজন্য শ্রম একটি সক্রিয় উপাদান। শ্রম একটি জীবন্ত উপাদান। শ্রম একটি জীবন্ত, অর্থাৎ যে শ্রম বিক্রি করে তাকে বলা হয় শ্রমিক। কারণ শ্রমিক যতদিন জীবিত আছে, জীবন্ত আছে, ততদিন তার শ্রমটা আছে। শ্রমিক যেদিন মারা যাবে, যেদিন অকেজো হয়ে যাবে, সেদিন শ্রম আর থাকবে না। এজন্য বলা হয় শ্রম একটি জীবন্ত উপাদান। পরেরটি হচ্ছে শ্রম গতিশীল, অর্থাৎ ভূমিকে যেমন অস্থানান্তরযোগ্য, এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় না, কিন্তু শ্রমকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। যেমন সিলেটের শ্রমিক ঢাকায় যেতে পারবে, সিলেটের শ্রমিক বা বিদেশে যেতে পারবে, বাংলাদেশের শ্রমিক বাইরে বহির্বিশ্বে যে কোনো জায়গায় যেতে পারবে। এই জন্য বলা হয় শ্রম গতিশীল। পরেরটা হচ্ছে শ্রম ক্ষণস্থায়ী। শ্রম চিরজীবী নয়, সে সব সময় জীবন্ত থাকে না, কারণ মানুষ যখন মরে যায় তখন তার শ্রমটাও শেষ হয়ে যায়। সুতরাং মানুষ যেহেতু ক্ষণস্থায়ী, এজন্য তার শ্রমটাও ক্ষণস্থায়ী। পরের উপাদান পরের উপকরণ হচ্ছে মূলধন। আমরা সাধারণত মনে করি মূলধন মানে হচ্ছে টাকা। এই টাকাকে বলা হয় বা ধন সম্পদকে মনে করি আমরা মূলধন, কিন্তু অর্থনীতির ভাষায় মূলধন বলতে উৎপাদনের সেই উপাদানকে বোঝায় যা অধিক উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। আবার বলছি, মূলধন উৎপাদনের সেই উপকরণ যা অধিক উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। মূলধন হচ্ছে উৎপাদনের সেই উপকরণ যা অধিক উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এজন্য বলা হয় মূলধনকে উৎপাদিত উপাদান। কেন বলা হয়? কারণ আমি যে দ্রব্যটি আজকে উৎপাদন করেছি, সেই দ্রব্যটি যদি আরো কোনো কিছু উৎপাদন করার জন্য ব্যবহার করি, সেটাকে বললে উৎপাদিত উপাদান। এখন আমরা মূলধনের বৈশিষ্ট্য শিখে নিব। মূলধনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মূলধন উৎপাদিত উপাদান। মূলধন উৎপাদিত উপাদান কেন বলা হয়? তোমাদের খ নাম্বার প্রশ্ন, এই প্রশ্ন সব সময় এসে থাকে, প্রায় সময় এসে থাকে, মূলধন উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো। প্রথমে আমি ব্যাখ্যাটা দিয়ে দিই। মূলধন উৎপাদিত উপাদান কেন বা ব্যাখ্যা কিভাবে দিবে? প্রথমে সংজ্ঞাটা দিয়ে দিবে যে মূলধন হচ্ছে উৎপাদনের সেই অংশ যা বর্তমানে ব্যবহার না করে অধিক উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে মূলধন। এই সংজ্ঞাটা দিয়ে দিবে। যেহেতু সংজ্ঞার মধ্যে রয়েছে উৎপাদনের সেই অংশ যেটা অধিক উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় উৎপাদিত উপাদান। মূলধন হচ্ছে উৎপাদনের সেই অংশ যেটা অধিক উৎপাদনের জন্য ব্যবহার হয়।
অধিক উৎপাদনের জন্য ব্যবহার হয়। যেমন একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের কাছে বিষয়টি স্পষ্ট করতে পারি। এক খণ্ড জমিতে তুমি ধান চাষ করলে, এই জমিতে 5 মণ ধান উৎপাদন হলো। এখন তুমি যদি 4 মণ ধান তুমি নিজে বুক করে নাও, খেয়ে নাও তোমার পরিবারের জন্য, এবং 1 মণ ধান আগামী বছর বীজের জন্য রেখে দিলে, তাহলে এই যে 1 মণ ধান আগামী বছর আরো ধান উৎপাদনের জন্য, অর্থাৎ বীজের জন্য রেখে দিয়েছো, চারার জন্য রেখে দিয়েছো, এই 1 মণ ধানকে বলবো আমরা মূলধন। আর এই 1 মণ ধানটি হচ্ছে তোমার বিগত দিনের উৎপাদনের একটি অংশ, অর্থাৎ উৎপাদনের উৎপাদিত উপাদান, অর্থাৎ উৎপাদনের একটি অংশই হচ্ছে মূলধন। তাহলে মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান কেন বলা হয় সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে হচ্ছে মূলধন অতীত শ্রমের ফসল। আমরা পূর্বেই বলেছি মূলধনের সংজ্ঞায়, মূলধন হচ্ছে উৎপাদনের সেই অংশ যেটা অধিক উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, উৎপাদনের একটা অংশ, অর্থাৎ অতীতে আমি উৎপাদন করেছি, সেই উৎপাদনের একটি অংশই হচ্ছে মূলধন। মূলধন সঞ্চয়ের ফল, অর্থাৎ আমি যে একটি উদাহরণ দিয়েছি যে আমি 4-5 মণ ধানের মধ্যে 4 মণ ধান আমি বুক করে ফেলছি, 1 মণ ধান আমি রেখে দিছি, তাহলে এটা হচ্ছে আমার সঞ্চয়ের ফল, মূলধন সঞ্চয়ের ফল। মূলধন গতিশীল, অর্থাৎ টাকা বলো, যন্ত্রপাতি বলো, এবং এই ধান বলো বা চারা বলো, সবগুলি গতিশীল। এর পরের উৎপাদনের উপকরণ হচ্ছে সংগঠন। সংগঠনই হচ্ছে বর্তমান আধুনিক সময়ে সংগঠন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, কারণ এবং এই সংগঠনটি হচ্ছে একটি শ্রমের মতো একটা জীবন্ত উপাদান। আমরা প্রথমে শিখে নিব সংগঠন কাকে বলে। উৎপাদনের এই 3টি উপকরণকে, অর্থাৎ উৎপাদনের সকল উপকরণকে সমন্বয় সাধন করে যে উৎপাদন কার্য পরিচালনা করে তাকে সংগঠন বলে। আবার বলছি, উৎপাদনের সকল উপকরণ সমন্বয় করে যে উৎপাদন কার্য পরিচালনা করে তার নাম হচ্ছে সংগঠন বা অর্গানাইজেশন। আর যে সংগঠন পরিচালনা করে তাকে বলা হয় সংগঠক। ভূমি, শ্রম, মূলধনের এই 3টার বৈশিষ্ট্য বা এই যে বৈশিষ্ট্যগুলো লিখে দিছি, এগুলো ভালোভাবে শিখবে, কারণ এগুলো তোমাদের এমসিকিউতে আসে, সিকিউতে আসে। যেমন শ্রম নিয়ে আসে যে উৎপাদনের জীবন্ত উপাদান কোনটি, এই 4টি উপকরণ দিয়ে বলতে উৎপাদনের জীবন্ত উপাদান কোনটি, শ্রম। কোন উপাদানটি গতিশীল, শ্রম বা মূলধন দিয়ে বলতে পারে কোনটি গতিশীল। যেমন কোন উপাদানটি প্রকৃতি প্রদত্ত দান, যেমন ভূমি। কোন উপাদানের যোগান সীমাবদ্ধ, যেমন ভূমি। কোনটি অস্থানান্তরযোগ্য, ভূমি। কোনটি গতিশীল বা ক্ষণস্থায়ী। এইভাবে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। বা বলা হয় শ্রমকে কেন জীবন্ত উপাদান বলা হয়, বা ভূমি যোগান সীমাবদ্ধ কেন, ভূমি অহস্তান্তরযোগ্য কেন, বা মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান কেন, ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্ন এসে থাকে বৈশিষ্ট্য। আর তোমাদেরকে আরেকটি বিষয় তোমাদেরকে আমি বলে দেই যে এই 4টির গুরুত্ব তোমাদেরকে শিখতে হবে। গুরুত্ব তেমন কোনো কিছু নেই, আমি তোমাদেরকে তেমন গুরুত্বপূর্ণ নেই, জাস্ট তুলনামূলক ভাবে কোনটি গুরুত্বপূর্ণ এই ব্যাখ্যাটা 2-3 থেকে 3টি লাইন যদি তোমরা শিখে না তোমরা তো চলবে। এই গুরুত্বটা তেমন গুরুত্বপূর্ণ নয়। এই 4টি উপাদানের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো শুধুমাত্র জানা থাকলে চলবে। যেমন এই ভূমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রম, কারণ ভূমি ছাড়া আমাদের কোনো উৎপাদনই অসম্ভব, কল্পনাই করা যায় না। ভূমি না থাকলে আমি শ্রম কাজে লাগাতে পারবো না, মূলধন কাজে লাগাতে পারবো। এরপরে শ্রম এর পরে গুরুত্বপূর্ণ, কারণ আধুনিক যুগ থেকে আদিম কাল থেকে আজ পর্যন্ত শ্রম ছাড়া কোনো কিছু হয় না। শ্রম না থাকলে এইগুলো আমি কাজে লাগাতে পারবো না। ঠিক তবে মূলধন আধুনিক সময়ে মূলধন গুরুত্বপূর্ণ হয়ে এসেছে, কারণ অনেক সময় শ্রমটা প্রয়োজনও আসে না। যেমন আমাদের যদি বর্তমান সময়ে রোবট বের হয়ে গেছে, এই রোবট আমরা তৈরি করতে হলে এটা হচ্ছে মূলধনের একটা অংশ। সুতরাং আধুনিক সময়ে মূলধনটা গুরুত্বপূর্ণ, এই গুরুত্বটা শিখে নিলেই তোমাদেরকে চলবে। এখন আমরা আলোচনা করব উৎপাদন অপেক্ষক বা প্রোডাকশন ফাংশন নিয়ে। প্রোডাকশন ফাংশন কাকে বলে? উৎপাদনের উপাদান ও উৎপাদিত দ্রব্যের মধ্যে যে ক্রিয়াগত সম্পর্ক তাকে প্রোডাকশন ফাংশন বলে। অর্থাৎ উৎপাদনের উপাদান আমরা পূর্বেই আলোচনা করে আসছি।
উৎপাদনের উপকরণ 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এবং উৎপাদিত দ্রব্য, যে দ্রব্যগুলো উৎপাদন করা হয় সেই দ্রব্য এবং উৎপাদিত উপাদানের মধ্যে যে সম্পর্ক রয়েছে, ক্রিয়াগত সম্পর্ক বা গাণিতিক সম্পর্ক রয়েছে, তাকে প্রোডাকশন ফাংশন বা উৎপাদন অপেক্ষক বলে। যেমন উদাহরণ রয়েছে কিউ মানি, কিউ ইকুয়াল টু ফাংশন অফ লেবার এন্ড ক্যাপিটাল। কিউ মানি উৎপাদিত দ্রব্য উৎপাদিত দ্রব্যের পরিমাণ, এফ হচ্ছে ফাংশনের প্রতীক, আর এল এবং কে দুইটি উপাদান, উৎপাদনের উপাদান, লেবার এবং ক্যাপিটাল। পূর্বে বলেছি আমরা লেবারকে এল দ্বারা প্রকাশ করা হয় আর মূলধনকে কে দ্বারা প্রকাশ করা হয়। লেবারকে এল দ্বারা প্রকাশ করা হয় আর মূলধন বা ক্যাপিটালকে কে দ্বারা প্রকাশ করা হয়। এটা মনে রাখতে হবে। এই দুইটি উৎপাদনের উপকরণের নাম। এরপরে হচ্ছে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন অপেক্ষক, শর্ট রান এবং লং রান প্রোডাকশন ফাংশন কাকে বলে, অথবা শর্ট রান স্বল্পকাল অথবা লং রান দীর্ঘকাল কাকে বলে, একই সংজ্ঞা দ্বারা আমরা শিখে নিব। শর্ট রান প্রোডাকশন ফাংশন হচ্ছে স্থির উপাদান ও পরিবর্তনশীল উপাদান সম্বলিত উৎপাদন অপেক্ষককে শর্ট রান প্রোডাকশন ফাংশন বলে। অর্থাৎ স্থির উপাদান, আমরা পূর্বে বলেছি উৎপাদন উপাদান 4টি, স্থির উপাদান এবং পরিবর্তনশীল উপাদান সম্বলিত উৎপাদন অপেক্ষককে শর্ট রান প্রোডাকশন ফাংশন বলে। তাহলে দুইটি উপাদান থাকতে হবে, একটা হচ্ছে স্থির, এটা হচ্ছে পরিবর্তনশীল। এই যে আমাদের শর্ট রান প্রোডাকশন ফাংশনটা এইভাবে লিখবে, কিউ ইকুয়াল টু ফাংশন এল কমা কে বার। এই কে বার দিয়ে বোঝাচ্ছে এই ক্যাপিটাল বা মূলধনটা স্থির, এটা পরিবর্তনশীল নয়। আর এল হচ্ছে পরিবর্তনশীল। স্থির এবং পরিবর্তনশীল, কেটা স্থির আর এলটা হচ্ছে পরিবর্তনশীল, আর কিউটা হচ্ছে উৎপাদিত দ্রব্যের পরিমাণ। তাহলে শর্ট রান কাকে বলে, শর্ট রান প্রোডাকশন ফাংশন কাকে বলে এবং শর্ট রান কাকে বলে? শর্ট রান বা স্বল্পকাল কাকে বলে? যে সময়ের মধ্যে উৎপাদনের কিছু স্থির উপাদান এবং কিছু পরিবর্তনশীল উপাদান বিদ্যমান থাকে। যে সময়ের মধ্যে কিছু স্থির উপাদান এবং পরিবর্তনশীল উপাদান বিদ্যমান থাকে সেই সময়টার নাম হচ্ছে স্বল্পকাল, অথবা আমরা অন্যভাবে বলতে পারি স্বল্পকাল কাকে বলে? যে সময়ের মধ্যে উৎপাদনের কিছু উপাদান স্থির এবং কিছু উপাদান পরিবর্তনশীল থাকে তার নাম হচ্ছে স্বল্পকাল। দীর্ঘকাল কাকে বলে? যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল থাকে তার নাম হচ্ছে দীর্ঘকাল। এবং দীর্ঘকালীন লং রান প্রোডাকশন ফাংশন কাকে বলে? যখন উৎপাদনের সকল উপাদান পরিবর্তনশীল থাকে তাকে লং রান প্রোডাকশন ফাংশন বলে। লং রান প্রোডাকশন ফাংশনের উদাহরণ হচ্ছে কিউ ইকুয়াল টু ফাংশন এল কে। এখানে কে বার দিব না, কারণ এই বার দ্বারা বুঝায় স্থির, আর এখানে বোঝাচ্ছে কোনো কিছু স্থির নয়, সবকিছু পরিবর্তনশীল। এরপরে আমরা আলোচনা করব উৎপাদনের বিভিন্ন প্রকার বা ধরন। এই 3 ধরনের উৎপাদনের সংজ্ঞাটা তোমরা জেনে রাখতে হবে। এবং এই টোটাল প্রোডাকশন, এই 3 ধরনের উৎপাদন কি কি? মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, বা টোটাল প্রোডাকশন, এভারেজ প্রোডাকশন, মার্জিনাল প্রোডাকশন। এগুলা ক্যালকুলেশন করে বের করার নিয়মগুলো শিখতে হবে, এটার জ্যামিতিক প্রকাশগুলো শিখতে হবে। এবং এই টোটাল প্রোডাকশন, এভারেজ প্রোডাকশন এবং মার্জিনাল প্রোডাকশনের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা তোমাদেরকে জানতে হবে। এবং এগুলা জানার জন্য তোমাদেরকে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে বিগত সালে একটা প্রশ্ন নিবে, যে কি ধরনের প্রশ্ন আসে এই 3টা থেকে, টোটাল প্রোডাকশন, এভারেজ প্রোডাকশন, মার্জিনাল প্রোডাকশন থেকে কি ধরনের প্রশ্ন আসে, সে ধরনের প্রশ্নটা সলভ করে নিলেই তোমার কাছে বিষয়টা ইজি হয়ে যাবে। অনেক সময় আসে যে টোটাল প্রোডাকশন দেওয়া রয়েছে, মার্জিনাল প্রোডাকশন বের করার জন্য টোটাল প্রোডাকশন দেওয়া আছে, এভারেজ প্রোডাকশনটা বের করে নেওয়ার জন্য। এগুলো তোমরা বিগত সালের প্রশ্ন থেকেই শিখে নিবে। আমরা প্রথমে সংজ্ঞা শিখে নেই। মোট উৎপাদন কাকে বলে? মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের সকল উপকরণ নিয়োজিত করে যে পরিমাণ দ্রব্য উৎপাদন করা হয় তার সমষ্টিকে মোট উৎপাদন বলা হয়। একটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের সকল উপকরণ নিয়োজিত করে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় তার নাম হচ্ছে মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন। তার সমীকরণ হচ্ছে কিউ ইকুয়াল টু ফাংশন, যেমন একটা নির্দিষ্ট সময়ে আমি এই দুইটি নিয়োগ করলাম,
এই দুইটি নিয়োগ করার পরে যতটুকু উৎপাদন করা হবে তার নাম হচ্ছে মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন। গড় উৎপাদন কাকে বলে? হয় অন্যান্য উপকরণ স্থির রেখে একক প্রতি পরিবর্তনশীল উপাদান বাবদ যতটুকু দ্রব্য উৎপাদন করা হয় তার নাম হচ্ছে গড় উৎপাদন। গড় উৎপাদন বা এভারেজ প্রোডাকশন বের করার আরেকটি সহজ সূত্র হচ্ছে টোটাল প্রোডাকশনকে যদি আমি লেবার হচ্ছে পরিবর্তনশীল উপকরণ দ্বারা যদি আমি ভাগ করি তাহলে এভারেজ প্রোডাকশন পেয়ে যাব। গড় উৎপাদনের আর অন্যভাবে সংজ্ঞা দেওয়া যায় মোট উৎপাদনকে যদি পরিবর্তনশীল উপাদান তথা লেবার দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে গড় উৎপাদন বা এভারেজ প্রোডাকশন পেয়ে যাব। এরপরে চলে আসি আমরা প্রান্তিক উৎপাদন, মার্জিনাল প্রোডাকশন। মার্জিনাল প্রোডাকশন কাকে বলে? মার্জিনাল প্রোডাকশন হচ্ছে মার্জিনাল প্রোডাকশন বা প্রান্তিক উৎপাদন হচ্ছে অন্যান্য উপকরণ স্থির রেখে উৎপাদনের এক একক পরিবর্তনের ফলে অন্যান্য উপাদান স্থির রেখে উৎপাদনের পরিবর্তনশীল উপকরণ এক একক পরিবর্তনের ফলে উৎপাদনের পরিমাণ যতটুকু পরিবর্তন হয় তার নাম হচ্ছে প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাকশন কাকে বলে? উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে পরিবর্তনশীল উপকরণ এক একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যতটুকু পরিবর্তন হয় তার নাম হচ্ছে মার্জিনাল প্রোডাকশন বা প্রান্তিক উৎপাদন। অর্থাৎ প্রান্তিক উৎপাদন হচ্ছে উৎপাদনের এক একক পরিবর্তন ফলে মোট উৎপাদনের যতটুকু পরিবর্তন হয় তার নাম হচ্ছে প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাকশন। মার্জিনাল প্রোডাকশন বের করার নিয়ম হচ্ছে ডেল কিউ বাই ডেল এল। এরপরে তোমরা এই তিনটির চিত্র আমি শুধুমাত্র চিত্রটা এঁকে দিচ্ছি। যেমন টোটাল প্রোডাকশন, এটা এই টোটাল প্রোডাকশন, মার্জিনাল প্রোডাকশন, এভারেজ প্রোডাকশন তোমাদেরকে বিভিন্ন সূচি থেকে আঁকার জন্য বলবে, সেটা এঁকে নিতে হবে অথবা সূচি দিয়ে আঁকার পরে বলবে ব্যাখ্যা করার জন্য। তখন তোমরা এই টোটাল প্রোডাকশন, এভারেজ প্রোডাকশন, মার্জিনাল প্রোডাকশন মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা তোমাদেরকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। এই চিত্রটা তোমাদের এই চিত্রের মধ্যে কি সম্পর্ক রয়েছে? যেমন টোটাল প্রোডাকশন যখন বাড়তেছে, মার্জিনাল প্রোডাকশন, এভারেজ প্রোডাকশন বাড়তেছে। টোটাল প্রোডাকশন যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে তখন মার্জিনাল প্রোডাকশন সর্বোচ্চ। প্রোডাকশন যখন ক্রমহ্রাসমান সর্বোচ্চ তখন মার্জিনাল প্রোডাকশন শূন্য। মার্জিনাল প্রোডাকশন যখন কমতেছে তখন এভারেজ প্রোডাকশন সর্বোচ্চ। এই সম্পর্কটা তোমরা একটু জেনে নিতে হবে।